ভৌতিক অ্যানিমেশন 2। ভৌতিক অ্যানিমেশন 2-তে আপনাদের সুস্বাগত। এইবার যে গল্পটি বলবো, এই গল্পটি একটি মাদ্রাসা নিয়ে। তো এই গল্পটি কপালে দেখা যাবে। তারপর সে একা একা ওই তার নানির বাড়ি থেকে যে রাস্তাটা আসে ওই দিক দিয়ে সে হাঁটতে লাগে এবং সে মনে মনে অনেক ভয় পেয়ে যায়। কিছু দূর যেতেই সে থুম করে দাঁড়িয়ে পড়ে। সে মনে মনে বুঝতে পারে যে তার পিছ দিয়ে তাকে কেউ যেন ফলো করতেছে। তো সে এমনটা ভেবে সে পিছ দিকে চেয়ে দেখে, তো চেয়ে দেখে দেখে যে কেউ নেই। তো সে এমন সময় সে আরো অনেক ভয় পেয়ে যায়। তারপর সে মনে অনেক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। তো যেতে যেতে এমন সময় দেখে যে তার পিছে যেই লোকটির আসার যেই অনুভূতিটা সে বুঝতে পেরেছিল, সেই লোকটি পিছ দিয়ে দেখে বলে যে, গৌরব গৌরব গৌরব, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে যাচ্ছ? আমাকে নিয়ে যাও, এক্ষুনি যাও, আমাকে নিয়ে যাও। তারপর সে থুম করে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ার পর আবার সে পিছে তাকিয়ে দেখে কেউ নেই। অনবরত আওয়াজটা আসতেই থাকতেছে, মানে সে বলতেই থাকতেছে যে, গৌরব তুমি কোথায় আছো? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। সে কি করবে, সে আর পিছে না তাকিয়ে সে জোরে জোরে অনেক হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে দেখে যে সামনেই তার মাদ্রাসা, সে তার চীনা মাদ্রাসার। তো সে এক দৌড়ে তার চেনা মাদ্রাসার সামনে চলে আসে। তো চলে এসে আবার পিছন ফিরে দেখেছে কেউ নেই। অনবরত আওয়াজটা আসতেই থাকতেছে, মানে সামনে কানে তার মনে হয় যেন বাঁচতেই আসে। সে এমন সময় কি করবে, সে থম করে তার মাদ্রাসার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো দাঁড়িয়ে পড়ার পর সে এমন সময় একটা দৃশ্য দেখতে পায়, যে দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। তারপর সে মাদ্রাসার ভিতরে দেখে যে মাদ্রাসার ভেতরের যেই কবরস্থানটা আছে, ওই কবরস্থানের পাশে একটা কালো কি যেন একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন লাল এবং অনেক বড় বড় চোখ। সে
একদমই দেখে সহ্য করতে না পেরে সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে জোরে জোরে কাঁদতে থাকে। তো এমন সময় সেই ভূতটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভূতটি হঠাৎ একটি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার পরে সে একটা পেঁচায় পরিণত হলো। তো পেঁচায় পরিণত হওয়ার পর যে মাদ্রাসার যে মসজিদটা আছে, এই মসজিদের ছাদে গিয়ে সে দাঁড়িয়ে থাকে। গৌরব এই দৃশ্য দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে অনেক ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে সে এক দৌড়ে তার সেই বাড়িতে চলে যায়। রাত তখন হবে হয়তো 12টার লাগাদ। তো সে রাত 12টার দিকে এই দৃশ্য দেখার জন্য সে ভাবতে পারেনি যে এই দৃশ্য দেখতে পারবে। কোনোদিন সে এই দৃশ্যর মুখোমুখি হয়নি এবং মানুষের মুখ থেকে শুনেছে যে ওই মাদ্রাসায় নাকি একটা ভূত থাকে। গ্রামের মানুষদের শোনা কথা আছে ওই মাদ্রাসায় একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে এই ভূতের উপদ্রব শুরু হয়ে গিয়েছে। তারপর গৌরব এক দৌড়ে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে তার মাকে বলে যে মা, আমি সেই ওই মাদ্রাসাতে ওই ভূতটিকে দেখেছি। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। কি জানি আমার মাথাটা যেন ভারী ভারী মনে হচ্ছে। মনে হয় আমি ধীরে ধীরে জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি। তারপর গৌরবের মা গৌরবকে বলে যে বাবা, তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? এমন কি হয়েছে তোর? চল ওই ওই মাদ্রাসার ওই হুজুরের কাছে চল, তোকে নিয়ে যাই। তারপর তার মা এবং তার বড় ভাই মিলে তাকে কোলে করে নিয়ে সেই মাদ্রাসার হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে গিয়ে দেখে যে হুজুর ঘুমাইতেছে। তো তারপর সেই হুজুরকে বলে যে হুজুর, হুজুর কোথায় আপনি? আমার ছেলে কি যেন একটা হয়েছে, কেমন জানি করতেছে, আসেন একটু বাইরে আসেন হুজুর। তারপর হুজুর দরজা খুলে সামনে আসতেই সেই গৌরব বলে যে তুই এখানে কি জন্য এসেছিস? তুই চলে যা এখান থেকে, তোর মুখ আমি দেখতে চাই না, তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। হুজুরকে আসলে ওই কথাটা বলেছিল ভূতে, গৌরব ওই কথাটা বলে নাই। তারপর গৌরবের মুখে এই কথা শুনে হুজুর অনেক অবাক হয়ে যায়। হুজুর বলে যে গৌরবকে কোনো একটা আত্মায় ভর করেছে, তাকে ঝাড়তে হবে এবং তাকে তাবিজ দিতে হবে, তাহলেই সেই ভূতটা চলে যাবে। তারপর গৌরবের মা হুজুরকে বলে যে হুজুর, আপনি যে কোনো কিছু মুহূর্তে হলেও আমার ছেলেকে বাঁচান, এমন কিছু দেন যেন ভূতটি আমার ছেলের শরীর থেকে চলে যায়, প্লিজ একটু দয়া করেন আমাদের উপর। তারপর গৌরবকে তার হুজুরের রুমে নিয়ে যায়। হুজুরের রুমে নিয়ে গিয়ে হুজুর তাকে বলে যে কে তুমি, কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কি জন্যে শরীরের ভিতরে ঢুকেছো, তুমি বলো কি জন্যে তুমি এরকম করতেছো, বলো তোমার কি চাই। একটু পর ভূতটি বলে যে আমি গৌরবের মৃত্যু চাই, আমি গৌরবের মৃত্যু চাই, চাই, চাই। একটু পর হুজুর বলে যে কেন, সে তোমার কি ক্ষতি করেছে, তুমি তার মৃত্যু চাও কেন, কি ক্ষতিটা করেছে তার উত্তর দাও তুমি আগে। তারপর ভূতটি বলে যে শোনো তাহলে, শোনো তাহলে, একদিন রাতে সে মাদ্রাসায় এসেছিল কোনো একটা কারণে, আমি জানি না। সে জানতো যে ওই কবরস্থানটা আমার, ওই কবরস্থানের পাশে গিয়ে সে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। তারপর থেকে আমি তাকে আমার কবজায় করতে চাচ্ছি কিন্তু পাচ্ছিলাম না। তো আজকে আমি পাইছি, ওকে আর ছাড়বো না। তারপর হুজুর বলে যে কি করলে তুমি ওকে ছেড়ে দিবে, বলো, তুমি যা বলবে আমরা তাই করবো, তুমি কি বললে, কি করতে বললে তাকে ছেড়ে দিবে। ও এবং ওর পরিবার এসে যদি এই মাদ্রাসায় একটা মিলাদ মাহফিলের আয়োজন করে তাহলে আমি ওকে ছেড়ে দিতে পারি নির্দ্বিধায়। যদি ও সেটা করে তাহলে এখনই তাকে আমি ছেড়ে দেব, আর যদি সে না করে আবারও আমি সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করবো এবং তাকে ছাড়বো না। তারপর হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তারা সেটাই করবে তুমি যেটা বললে, তাহলে তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা
তুমি যে চলে যাবে এটা বুঝবো কেমন করে? তুমি প্রমাণ দিয়ে যাও। আমি যাওয়ার সময় মাদ্রাসার ভিতরের যে আমের গাছটা আছে, ওই আমের গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবো, একটা ডাল। তারপর ভুট্টি যাওয়ার সময় ওই সেই আমের গাছের একটা ডাল মট করে ভেঙে দিয়ে চলে যায়। এইদিকে গৌরব সে মাটিতে পড়ে যায়। হুজুর তাতেই বুঝতে পারে যে সে আসলেই ভুট্টি তার শরীর ছেড়ে চলে গিয়েছে। তারপর গৌরবের চোখ মুখে একটু পানি দিতেই গৌরব চোখ চেয়ে দেখে। চেয়ে দেখার পর তারপরে হুজুর তাকে বলে যে বাবা, তুমি এখন অনেক সুস্থ, তুমি এখনই এখান থেকে চলে যাও এবং বাড়িতে চলে যাও, গিয়ে বিশ্রাম নাও। তারপর গৌরব বাড়িতে চলে যায়। হুজুর গৌরবের মাকে বলে যে আজ থেকে 7 দিন পর, মানে শুক্রবারে একটা মিলাদ মাহফিলের আয়োজন করো, তাহলেই দেখবে তোমার ছেলে একদম সুস্থ হয়ে গিয়েছে। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা গল্প পাঠাতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে যান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।